মেক্সিকোর যেই পাওয়ারফুল অ্যাটাকিং, ওই অ্যাটাকিং লাইন আপকে ডিফেন্ড করতে পারেনি। সো যা ফলাফল হওয়ার সেটাই হয়েছে। এই যে ব্রাজিল আর্জেন্টিনাকে আটকে ফেলেছে, সেই দল কি ইউএসএ কে আটকাতে পারবে? র্যাঙ্কিং আমি যদি ডিফারেন্স চিন্তা করি, কানাডা 30 এবং বসনিয়া 64, 96 বছর পর আবারও দুই দল ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে। 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি হাসান ফাহিম রয়েছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী মোস্তাফিজুর রহমান প্রান্ত। 3 রেড কার্ডে ভরা মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ আমরা দেখতে পেলাম, যেখানে মেক্সিকো প্রথমবারের মতো বিশ্বকাপের ওপেনিং ম্যাচ জয় পেল। 8বার তারা এই পর্যন্ত খেলেছে এবং একটাই তাদের জয়। ম্যাচটার খুঁটিনাটি কিভাবে দেখলেন? রাইট, আপনি রেড কার্ড নিয়ে কথা বলছিলেন। এক ম্যাচে মানে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে 3টা রেড কার্ড এর আগে কোনো বিশ্বকাপেই হয়নি। 1990 সালে আর্জেন্টিনা ভার্সেস ক্যামেরুনের যে ওপেনিং ম্যাচ হয়েছিল সেখানে 2টা রেড কার্ড দেখানো হয়েছিল, কিন্তু 3টা রেড কার্ড এবারই প্রথম। আর মেক্সিকো নিয়ে স্পেশালি আমি যদি বলতে চাই রাউল হিমেনেজকে নিয়ে, হোয়াট আ প্লেয়ার। আপনি দেখেন মেক্সিকো যে উইনারটা, সেকেন্ড গোলটা যে আলভারাদোর ক্রস থেকে একদম ডি বক্সেই রাউল হিমেনেজ যেভাবে ঢুকে গিয়েছিলেন স্পেস ক্রিয়েট করে এবং হেডারে যে গোলটা দিলেন, তারপর কিন্তু তিনি ইমোশনাল হয়ে গিয়েছিলেন। বিকজ তিনি কিন্তু বেশ কয়েকদিন আগে ইনজুরি থেকে ফিরে জীবন মরণ নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, তিনি বেঁচে ফিরতে পারবেন কিনা আবারও ফুটবলে। সেখান থেকে তিনি ফিরে এসে এইভাবে বিশ্বকাপ মঞ্চে নিজের দেশের মাটিতে মেক্সিকোর হয়ে উইনিং গোলটি যে করলেন, দারুণ, দুর্দান্ত। মেক্সিকো একদম চেপে ধরেছিল সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা কোনোভাবেই মেক্সিকোর যেই পাওয়ারফুল অ্যাটাকিং, ওই অ্যাটাকিং লাইন আপকে ডিফেন্ড করতে পারেনি। সো যা ফলাফল হওয়ার সেটাই হয়েছে এবং 2-0 গোলে মেক্সিকো ম্যাচটি জিতে তাদের ওয়ার্ল্ড কাপ স্টার্ট করলো। আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে সেক্ষেত্রে মেক্সিকো অনেক ডমিনেট একটা গেম খেলেছে। দক্ষিণ আফ্রিকান দল, আমরা আশা করেছিলাম এবারও আফ্রিকান দল ভালো করবে। শুরুটা কি কোনো আসলে হদিস দিচ্ছে? দেখেন, দু দলের মধ্যে র্যাঙ্কিংয়ের তো একটা বিস্তার ফারাক ছিলই আগে থেকে। একটা 15 ছিল, একজন 60 ছিল। সো র্যাঙ্কিং একটা ডেফিনেটলি ম্যাটার করে, কিন্তু আফ্রিকান দল হিসেবে আপনি গতকাল কি বলছিলেন যে ফিজিক্যালিটি প্রচণ্ড আমরা দেখতে পারি। হ্যাঁ, এতটাই ফিজিক্যালিটি দেখেছি যে সেটা 2টো রেড কার্ডে কনভার্ট হয়ে গিয়েছিল আলটিমেটলি। অ্যান্ড দিন শেষে না, ফুটবল শুধুমাত্র ফিজিক্যালিটি দিয়েই হয় না, একটু অ্যাটাকিং লাগে, একটু পাওয়ার ফুটবলটাও লাগে, একটু স্পিডি লাগে, এবং ওই সব দিক দিয়ে আফ্রিকার থেকে যোজন এগিয়েছিল মেক্সিকো, এবং সেটা একদম মাঠে একদম ভিজিবল ছিল সবার কাছে। মেক্সিকোর 4-3-3 যে ফ্লুইড একটা প্রেসিং ফুটবল আমরা দেখতে পেয়েছিলাম শুরুর দিক থেকে, কিন্তু সাউথ আফ্রিকা তারা কিন্তু 5-3-2-তে বেশ কনজারভেটিভ একটা গেম খেলতেছিল, যে এটাকে তারা যেতে চাচ্ছিল না, খুব সেফ খেলার চেষ্টা করছিল। যখন মেক্সিকো গোল দিল, এরপরে মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা কিছুটা নড়ে চড়ে বসেছে। তবে পুরো ম্যাচ জুড়ে তাদের এক্সজি ছিল 0.07। এটা কি ওপেনিং ম্যাচ হিসেবে আপনার কাছে কি মনে হয় হতাশাজনক? ডেফিনেটলি হতাশাজনক, কিন্তু আপনার মেক্সিকোরও প্রশংসা করতে হবে। কুইনোনেস, হোয়াট আ প্লেয়ার। তিনি প্রথমে যেভাবে এই ওয়ার্ল্ড কাপের প্রথম গোলটি দিয়ে শুরু করলেন, এরপর তিনি কিন্তু বেশ কয়েকটি সুযোগ ক্রিয়েট করেছিলেন। মনে হচ্ছিল যে ওয়ান ম্যান আর্মি হয়ে মেক্সিকোতে খেলছেন। এরপরেই সেই দায়িত্বটা নিজে বুঝিয়ে নেন রাউল হিমেনেজ। এই দুজন মিলে একদমই সাউথ আফ্রিকার ডিফেন্স লাইনকে ডমিনেট করে খেলেছে আমরা যদি দেখি। অ্যান্ড সাউথ আফ্রিকার প্রবলেম, হ্যাঁ, রেড কার্ডের পর ডেফিনেটলি আপনার টিম একটু ডাউন চলে যাবে, একটু ডিফেন্সিভ আরও বেশি হতে হবে, এবং তারা প্রথম থেকে রেড কার্ড খাওয়ার আগে থেকে ডিফেন্সিভ খেলছিল, কারণ তারা জানে মেক্সিকোর হোম গ্রাউন্ড। আজতেকা এই মাঠে পুরো গ্যালারি মেক্সিকোর ফ্যানরা ভরা। সেখানে আপনি এই ক্রাউডের সামনে, এই প্লেয়ারদের সামনে, আপনাদের থেকে যারা যোজন এগিয়ে, তাদের সামনে আপনি অ্যাটাকিং ফুটবল খেললে গোলের এই লাইনটা, ডিফারেন্সটা 2-0 থেকে সেটা 4-0 হয়ে গেলেও যেতে পারতো। সাউথ আফ্রিকা একটু সেফ খেলেছে এবং সেফ খেলাতেই হয়তো 2টি গোলই খেয়েছে, এবং এটাই আলটিমেটলি একটা রেজাল্ট ক্রিয়েট করে দিয়েছে। প্রান্ত, আপনি যেমনটা অ্যাটাকিং ফুটবলের কথা বলছিলেন, আমরা যদি সেই সকালের ম্যাচে চলে আসি, সেক্ষেত্রে আমাদের এশিয়ার ভরসা সাউথ কোরিয়াকে আমরা দেখতে পেয়েছি। তারা চেকিয়ার বিপক্ষে খেলেছে, এবং এই ম্যাচটাতে আমরা হিউংমিন সন, যে কিনা আরও একটা নাম, যে এশিয়ার সবাই তার দিকে তাকিয়ে আছে, এই ম্যাচটার খুঁটিনাটি নিয়ে যদি একটু আলাপ করতেন। রাইট, আপনি দেখেন কোরিয়া একদম কামব্যাকটা দিয়েছে, একদম শেষ মুহূর্ত বলা চলে না, লাস্ট 30 মিনিটসের সময় তারা কামব্যাক দিয়েছে, প্রথমে একটি গোল খেয়েছে, এবং চেকে কিন্তু গোলটি দুর্দান্ত করেছে। আপনি দেখেন ডিরেক্ট থ্রো থেকে একদম তাদের ক্যাপ্টেন ক্রেসি কিন্তু ডিরেক্ট হেডারে তিনি গোলটা দিয়েছেন। এরপরে কিন্তু ততক্ষণ পর্যন্ত পুরো ম্যাচটা কিন্তু সাউথ কোরিয়া কন্ট্রোল করছিল,
আপনি অ্যাটাকের দিক দিয়ে বলেন, শটের দিক দিয়ে বলেন, পজিশনের দিক দিয়ে বলেন, সব কিছু সাউথ কোরিয়া কন্ট্রোল করছিল। কিন্তু যেই মুহূর্তে গোলটা তারা খেয়ে বসলেন, তাদের কিন্তু আর মাথা কাজ করছিল না, ইনস্ট্যান্ট তারা একটা কামব্যাক করতে হতো, এবং সেটাই কিন্তু হয়েছে। তার কিছুক্ষণ পরেই তারা 60 আপ মিনিটের সময় তারা কিন্তু গোল দিয়ে যখন ফিরে আসে সমতায়, এর একটু পরে কিন্তু কোরিয়া আরও একটি গোল খেয়ে বসে, কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। আপনি দেখবেন এই 1-1 থাকাকালীন কোরিয়া কিন্তু চেকিয়াকে আরও প্রেশার দিয়েছে, মানে কন্টিনিউসলি প্রেশার দিয়েছে, এবং তারা উইঙ্গার উঠিয়ে নিয়ে স্ট্রাইকার নামিয়েছে। এবং কাকে উঠিয়েছে? সনকে, যার হচ্ছে ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, দলের মূল স্ট্রাইকার, স্টার প্লেয়ার। তাকে কোরিয়ার কোচ উঠিয়ে নিয়ে একজন স্ট্রাইকারকে নামিয়েছে, যে হচ্ছে ডি বক্সেই থাকবে। তাদের মূল প্ল্যানটাই ছিল কিভাবে সেখান থেকে কামব্যাক করা যায়। আপনি কি এটা কল্পনা করতে পারেন, যারা ধরেন ওয়ার্ল্ড কাপের জন্য ফেভারিট না, এমন কোনো দলের স্টার প্লেয়ার, সবচেয়ে বড় প্লেয়ার, তাকে আপনি ম্যাচ শেষ হওয়ার আগে উঠিয়ে নেবেন, যেখানে আপনি অলরেডি পিছিয়ে আছেন বা এখনও ম্যাচটি জেতেননি? এটা কিন্তু নর্মালি মানে কল্পনাও করা যায় না কোনো অন্যান্য দেশের ক্ষেত্রে। সেটা কিন্তু কোরিয়া করিয়ে দেখেছে। সাউথ কোরিয়া কিন্তু আজকে সকালে দেখিয়েছে কিভাবে কামব্যাক করতে হয়, স্টার প্লেয়ার উঠিয়েও কিভাবে দল মানে একটা টিম গেম খেলেও সেখান থেকে কামব্যাক করা যায়, এবং কোরিয়া সেটাই করেছে। ডমিনেন্ট পারফরমেন্স আমরা দেখেছি। চেকিয়ার মতো নামের সাথে হয়তো সাউথ কোরিয়া ডমিনেন্স করবে, এটা কিন্তু ইউজুয়ালি যায় না। কিন্তু সাউথ কোরিয়া তাদের এশিয়ার যে বেস্ট টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম, সেটাই কিন্তু তারা আবারও প্রমাণ করেছে। চেকিয়া নিয়ে যদি আমি একটু বলি, আমার কাছে মনে হয়েছে চেকিয়া এই ম্যাচটাতে ধাপে ধাপে খেলেছে। কিভাবে? আমার কাছে শুরুর দিক থেকে আমরা যেমনটা পিচে দেখেছিলাম, তারা বেশ সেফ, এবং আমার কাছে মনে হয়েছিল কম্প্যাক্ট একটা ফরমেশনে তারা গিয়েছিল। সবাই আমরা ফুটবল ফ্যানরা তাই দেখেছি। সময়ের সাথে সাথে যখন কোরিয়া বেশি ডমিনেট করছিল, তারা একটা জিনিস ফিগার আউট করেছে, কোরিয়াকে যদি হারাতে হয় সেক্ষেত্রে লং সেট পিস কিংবা আমাদের ক্রসে খেলতে হবে, কারণ হাইট একটা অ্যাডভান্টেজ চেকিয়ার কাছে ছিল, এবং চেকিয়া কিন্তু সেটা বারংবার ইউজ করেছে, এবং সেভাবে কিন্তু তারা গোলটা বের করে এনেছে। যদিও আরও একটা তারা গোল করে ফেলেছিল, যদিও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে তারা কিন্তু এই ক্রস অ্যান্ড ইনশাল্লাহ বলে আসলে আমাদের ফুটবল সমাজে যেটা প্রচলিত, সেই জিনিসটা তারা কিন্তু অ্যাপ্লাই করেছে, এবং ভালোভাবেই অ্যাপ্লাই করেছে। মোটামুটি আমি বলবো যে কোরিয়া সেক্ষেত্রে ভালোভাবে ডিফেন্স করতে পেরেছিল। ট্যাকটিক্যালি যদি বলি, ফার্স্ট ম্যাচটার মতো কিন্তু এটা এতটাও ওয়ান সাইডেড ছিল না। চেকিয়ার কাছে সুযোগ ছিল, আর তারা শেষ দিক পর্যন্ত ভালো কিছু অ্যাটাক প্রডিউস করেছে, যেখান থেকে গোল আসলেও আসতে পারতো, এবং খুব সম্ভবত আমরা এশিয়ান দলের যে জয় এখন নিয়ে কথা বলছি, সেটা না নিয়ে হয়তো হার অথবা ড্র নিয়েও কথা বলতে হতো। তবে এই যে সুপারস্টার নিয়ে হিউংমিন সনকে নিয়ে কথা বলছিলাম, সেটা থেকে মনে পড়লো যে কালকের যে ম্যাচটা, সেখানে দুই দল, কানাডা এবং বসনিয়া, তো সেক্ষেত্রে আমরা দুইটা স্টার প্লেয়ারকে দেখতে পাবো না, ডেভিস এবং জেকো। খুব সম্ভবত সবাই এই দুই দলের নাম যদি চিন্তা করে, প্রথম এই দুজনের নামই চলে আসবে। ডেফিনেটলি তাদেরকে ছাড়া এই ম্যাচটাকে আসলে আলোটা কি বা রংটা কি কমে যাবে মনে হচ্ছে? দেখেন, একজন প্লেয়ারকে দিয়ে একটা ওয়ার্ল্ড কাপের রং তখনই কমে যায় যখন তিনি মেসি হন, যখন তিনি রোনালদো হন, যখন তিনি এমবাপ্পে হন, বা ভিনিসিয়াস জুনিয়রও হন, বা নেইমার হন। কিন্তু আপনি যার কথা বলছেন, ডেফিনেটলি কানাডার বিগেস্ট সুপারস্টার রাইট নাও। বাট কানাডার আরও প্লেয়ার রয়েছে যারা এই দলকে আলফান্সো ডেভিস ছাড়াও ম্যাচটি জিতিয়ে আনতে পারবে। জোনাথন ডেভিড, হোয়াট এ স্ট্রাইকার! তিনি ইউরোপ কাঁপিয়ে এখন হচ্ছে তিনি কানাডার মেইন স্ট্রাইকার। কানাডাকে যদি কেউ ব্রেক থ্রু দিতে পারে, যদি এই ম্যাচটা জিতিয়ে নিয়ে আসতে পারে, জোনাথন ডেভিড একমাত্র তিনিই পারবেন। অ্যান্ড হ্যাঁ, লেফট ফ্ল্যাঙ্ক থেকে আলফান্সো ডেভিসের ক্রসগুলো, আলফান্সো ডেভিসের রানগুলো ডেফিনেটলি কানাডা মিস করবে। হোস্ট কান্ট্রি, তাদের দেশে আজকে আবারও একটি ওপেনিং সেরিমনি হবে। এরপর হচ্ছে তারা এই ম্যাচে নামবে। তাদের পুরো গ্রাউন্ড, আমি যদি পুরো গ্রাউন্ডটাই, যেই মাঠটিতে খেলা হবে বিএমও ফিল্ড টরন্টোতে, সেখানে পুরো গ্রাউন্ডটা কিন্তু কানাডার ফ্যান দিয়েই উৎসব মুখর অবস্থায় থাকবে। তো তারা ফ্যান সাপোর্ট পাবে, এক, তাদের মাঠে হোম কন্ডিশন, দুই, এবং তাদের স্টার প্লেয়ার নাই, তারপরও তাদের দলে বাকি যারা রয়েছেন তারা একটা টিম গেম খেলবে। এবং তাদের ম্যানেজার জেসে মার্স, তিনি কিন্তু খুব ভালো করেই জানেন তার টিমকে কিভাবে সেই কাউন্টার অ্যাটাকিং দিয়ে প্রেস করে হাইলাইন খেলে তাদের এই ম্যাচটা জিতে নিয়ে আসতে হয়। কারণ বসনিয়া টিম অন্যদিকে আমি যদি চিন্তা করি, তাদের দলে একটু এজি প্লেয়ার রয়েছে, তারা একটু বয়স্ক হয়ে যাচ্ছে দিন দিন, তাদের স্পিড আগের চেয়েও অনেক কমে গিয়েছে। সেক্ষেত্রে কানাডা এই ব্যাপারগুলো লক্ষ্য করে তাদের ওই উইক পয়েন্টগুলোতে অ্যাটাক করতে পারবে এবং সেখান থেকে গোল নিয়ে আসতে পারবে আমার মনে হয়।
বসনিয়া যাকে নিয়ে কথা বলছিলেন, তারা কিন্তু ইতালির মতো 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে বিশ্বকাপে জায়গা করতে দেয়নি। এই অবস্থায় তারা বিশ্বকাপে এসেছে এবং বলা চলে কানাডার বিপক্ষে তারা খুব সম্ভবত সেফ সাইডে থেকেই শুরু করবে। হোস্ট নেশনের আমরা দেখেছি মেক্সিকোর বিপক্ষে সাউথ আফ্রিকার পারফরমেন্স, এবং আমরা যদি চিন্তা করি সেরকম কিছু একটা এই ম্যাচেও আমরা দেখতে পারি। কানাডার হয়ে ডিফারেন্স মেকার হিসেবে ডেভিডের কথা বলেন। বসনিয়ার ক্ষেত্রে কোন ট্যাকটিক্সে বা কিভাবে খেললে কানাডা বধ করা সম্ভব? দেখেন, বসনিয়ার যেহেতু এজেন্ট যে কেউ নেই, আপনাকে একটা টিম গেম খেলতে হবে। আপনি একজনের উপর ডিপেন্ড করে পুরো ম্যাচটাই যে জিতে আসবেন বা পয়েন্ট নিয়ে আসবেন সেটা কিন্তু সম্ভব না। অন্যদিকে কানাডা কিন্তু এক্সট্রা একটা প্রেশারে থাকবে, আবার ওইটাকে বলতে পারেন আপনি একটু মানে এক্সাইটেডও থাকবে, কারণ কানাডা এখন পর্যন্ত 2বার ওয়ার্ল্ড কাপ খেলেছে, 1986 এবং 2022। দুবারে তারা 3টি 6টি ম্যাচ খেলেছে, একটি তো তারা জিতে আসতে পারেনি, মানে 6টি তারা হেরেছে। এবং এবারে ওয়ার্ল্ড কাপ তাদের হোম গ্রাউন্ড, বসনিয়ার মতো একটি টিম যাদের র্যাঙ্কিং আমি যদি ডিফারেন্স চিন্তা করি, কানাডা 30 এবং বসনিয়া 64, 34-এর যে একটা 34-এর একটা যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা তো এভাবে হয়নি। তারা এখান থেকে জিতে তাদের র্যাঙ্কিংটা বাড়িয়েছে। সো কানাডার সামনে এইবার একটা সুবর্ণ সুযোগ তাদের বিশ্বকাপের প্রথম জয়টা নেয়ার, এবং বসনিয়া ডেফিনেটলি এই এক্সট্রা প্রেশারটা ফিল করবে, কানাডা তাদের জন্য একদম চেপে ধরতে পারে। যেহেতু হচ্ছে টিম গেমের কথা বললেন, টিম গেমে থেকে নামটা চলে আসবে আমার প্যারাগুয়ের। তাদের নাম বলছি এই কারণে, ব্রাজিল, আর্জেন্টিনা দুই দলকে তারা কিন্তু বধ করে বিশ্বকাপে এসেছে, এবং তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইউএসএ, ক্যাপ্টেন আমেরিকার দল। সেক্ষেত্রে প্যারাগুয়ে এই জায়গাটাতে কতটা আসলে অ্যাডভান্টেজ নিতে পারবে? কারণ কন্ডিশনও খুব বেশি যে একটা ডিফারেন্স তা নয়, সেক্ষেত্রে ওয়েদার সিমিলারিটিসও পাবে। তো এই যে ব্রাজিল আর্জেন্টিনাকে আটকে ফেলেছে, সেই দল কি ইউএসএ কে আটকাতে পারবে? ইউএসএ আটকাতে পারবে খেলা দিয়ে, নাকি ফ্যানদের অ্যাটমসফেয়ারের প্রেশার? যদি তারা যদি প্রেশারটা অ্যাকচুয়ালি ওইখানে নিতে পারে, তারা যদি ফিল করতে পারে যে না, এটা ইউএসএর মাঠে আমরা খেলছি না, আমরা সাউথ আমেরিকার কোনো মাঠেই খেলছি, এটা নর্থ আমেরিকা না, তাহলে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। কারণ আপনি প্যারাগুয়ের যে ডিফেন্স হিস্ট্রিটা বললেন, তারা কিন্তু একমাত্র কি, তারা খুব রেয়ার একটা কান্ট্রি যারা কোয়ালিফাইংয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি দলকেই হারিয়ে তারা ওয়ার্ল্ড কাপে এসেছেন, এবং ওয়ার্ল্ড কাপে এসে তারা মুখোমুখি হচ্ছেন ইউএসএতে, যারা এই ওয়ার্ল্ড কাপটার মূল হোস্ট বলছি আমি, কারণ হচ্ছে কানাডা এবং মেক্সিকোতে যেভাবে ম্যাচ অল্প করে ভাগাভাগি হয়ে গিয়েছে, ইউএসএতে কিন্তু পুরো মানে অলমোস্ট 80%-এর মতো ম্যাচই তারা কিন্তু নিয়েছে। সো তারা মূল হোস্টের বিপক্ষে যখন নামবেন, তাদের কিন্তু এক্সট্রা একটা প্রেশার থাকবে। আবার যেটা বললাম, সেই মাঠ সোফি স্টেডিয়াম, এটা বলা যায় বিশ্বের সবচেয়ে দামি একটা স্টেডিয়ামগুলোর একটি। সেই সোফি স্টেডিয়ামে ইউএসএর বিপক্ষে খেলবে, ইউএসএর ফ্যানরা একদম ফুটবলের ভাষা যদি আমি বলি পাগলাটে হয়ে থাকবে, রাইট? সো ওই ফ্যানদের এগেইনস্টে খেলাটা আপনার জন্য বেশ কঠিন হবে। একে তো হোস্ট ইউএসএ, দ্বিতীয়ত ইউএসএ টিমটা নিয়ে আপনার একটু দেখতে হবে, তারা কিন্তু বেশ অ্যাডভান্স একটা টিম। তারা কিন্তু পচেতিনো তাদের টিমটাকে একদম ডিফারেন্টভাবে চেঞ্জ করে ফেলেছে। অ্যাটাক দিয়ে চিন্তা করেন, তারা এখন হাইলাইন ডিফেন্সে অ্যাটাক করে, তাদের পুলিসেজ উইং দিয়ে অ্যাটাক হয়, তাদের কাউন্টার অ্যাটাক হয়, তাদের ডেপথ রয়েছে স্কোয়াড, সব দিক দিয়ে ইউএসএ প্যারাগুয়ের থেকে অনেক এগিয়ে থাকবে। কিন্তু দিন শেষে প্যারাগুয়ে এমন একটা দল যারা সাউথ আমেরিকার টেম্পারেচারে ইউজ টু হয়ে ডিফেন্সিভ খেলার জন্য অ্যাবিলিটি রয়েছে, তাদের ফিজিক্যালিটি রয়েছে, তাদের মাইন্ডটা হচ্ছে ওই যে ব্রাজিল আর্জেন্টিনা টাইপের টিপিক্যাল সাউথ আমেরিকান স্টাইলে তারা যে খেলে, ওই স্টাইলে তারা খেলবে। হ্যাঁ, এটা একটা বলতে পারেন যে দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, প্রবাবলি অনলি ওয়ার্ল্ড কাপ যেখানে সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা একসঙ্গে স্টার্ট করছে এই ওপেনিং ম্যাচে কারো। সো হ্যাঁ, প্যারাগুয়ের উপর এক্সট্রা অনেক প্রেশার থাকবে, বাট ইউএসএ অনেক এগিয়ে থাকবে। দর্শকদের জন্য একটা ট্রিভিয়া আমি দিয়ে রাখি, 1930 সালের যে প্রথম বিশ্বকাপ হয়েছিল, সেখানে কিন্তু ইউএসএ এবং প্যারাগুয়ে দুজনই মুখোমুখি হয়েছিল, এবং সেটাই তাদের একমাত্র হেড টু হেড। সেই ম্যাচে ইউএসএ 3-0 গোলে জিতেছিল, এবং ওয়ার্ল্ড কাপের যে ফার্স্ট হ্যাট্রিক সেই ম্যাচেই হয়েছিল। ইউএসএর বার্ট পাতেনাউডে তিনি হ্যাট্রিক করেছিলেন, এবং সেটা বিশ্বকাপ ইতিহাসের এক প্রথম হ্যাট্রিক হিসেবে রয়ে গিয়েছে। 96 বছর পর আবারও দুই দল ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে। অনেক কিছুই আমরা শুনলাম এই দুই ম্যাচের খুঁটিনাটি নিয়ে। আমরা আমাদের সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই দুই ম্যাচ নিয়ে প্রেডিকশনটা যদি একটু বলতেন। ওকে, কানাডা 2, বসনিয়া 1, ইউএসএ 2, প্যারাগুয়ে 1।
মানে দুটাই 2-1 কিন্তু আপনি কিন্তু ভুলে যাবেন না যে গতকালের এপিসোডে আমি যেই প্রেডিকশনটা দিয়েছি অ্যাকুরেট ওইটাই হচ্ছে দুটি ম্যাচে। আপনার প্রেডিকশন যদি একটু জানতে চাই। আমার কাছে মনে হয় বসনিয়া সেক্ষেত্রে স্কোর করতে পারবে না। আই স্টিক টু 2-0 অ্যান্ড ইউএসএ প্যারাগুয়ে আইড সে যে ইট উইল বি আ 1-all ড্র। আমি ড্র বলতেছি, দেখা যাক কি হয়। এই ছিল 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে টাইমস অফ বাংলাদেশের আজকের বিশেষ আয়োজন। আগামীকাল অন্য কোনো আপডেট, অন্য কোনো অ্যানালাইসিস নিয়ে আমরা টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে আবার চলে আসব। একটি জিনিস মনে করিয়ে দিতে চাই, টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে চলছে বিশ্বকাপ নিয়ে বিশেষ কুইজ। এটি অংশ নিয়ে জিতে নিন বিশেষ উপহার। চোখ রাখুন টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে।